অর্থাৎ রিদান চাইলে আজকেই ব্যাক করতে পারে। এমনটি ভাবতেই রিদান আর দেরি করে না, ড্রাইভারকে গাড়ি রেডি করতে বলেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ে রিদান তার স্ত্রীকে সারপ্রাইজ দিতে। রাত 1টা। মোহ ফোন হাতে আতশোয়া হয়ে ঘুমিয়ে আছে। সারাটা দিন ফোন হাতে নিয়েই ছিল সে। রিদানের সাথে কথা বলার তৃষ্ণায় তৃষ্ণার্ত তার মন অস্থির হয়ে আছে। রিদান রুমে প্রবেশ করে মোহকে এভাবে দেখে বেশ বুঝতে পারছে তার ফোন কলের অপেক্ষায় মেয়েটি এভাবে ঘুমিয়ে পড়েছে। নিজের মাঝে এক ভালো লাগা কাজ করে রিদানের মাঝে, সেই সাথে অপরাধবোধও। রিদান মোহের পাশে বসে আলতো করে মোহের কপাল থেকে চুল সরিয়ে কপালে এক গভীর চুমু এঁকে দেয়। তারপর উঠে ফ্রেশ হয়ে চলে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে মোহ আতশোয়া হয়েই ঘুমিয়ে আছে। তাই রিদান মোহকে ঠিকঠাক শুইয়ে দিতে চায়। ঠিক তখনই মোহের ঘুম ভেঙে যায়। রিদানকে দেখে সে ভূত দেখার মতো চমকে যায়। চোখ বড় বড় করে কিছু সময় তাকিয়ে থাকার পর রিদানের গাল আলতো করে স্পর্শ করে। এতে রিদান আলতো হেসে মোহের পাশে বসে পড়ে। মোহ ঠিকঠাকভাবে বসে তাকিয়ে থাকে রিদানের দিকে। সময়ের সাথে মোহের চোখে জলের আবির্ভাব হচ্ছে তীব্রভাবে। ফলে মোহের চোখে জলের পর্যাপ্ত জায়গার অভাব পড়ায় বেরিয়ে আসে, গাল গড়িয়ে পড়তে আরম্ভ করে। হুট করে মোহ কিছু না বলেই উল্টো দিকে ঘুরে শুয়ে পড়ে। মোহের এমন কাজের কারণ বুঝতে বেশ দেরি হয় না রিদানের। সে বেশ বুঝছে মোহের এমনটি করার পেছনে রয়েছে একরাশ চাপা অভিমান। রিদান মোহকে পেছন থেকে জড়িয়ে ধরে মোহের ঘাড়ে মুখ ডুবিয়ে বলে ওঠে, সরি। মোহ তার অভিমান কাটিয়ে কিছু বলতেই পারছে না। চোখ দিয়ে নোনা জল বেরিয়েই চলছে। মোহের কোনো সাড়া না পেয়ে রিদান মোহের পেটের দিক দিয়ে একটু কাপড় উঠিয়ে স্লাইড করতে থাকে, সেই সাথে ঘাড়ে অসংখ্য চুমুতে ভরিয়ে দিতে থাকে। তাও মোহ কিছুই বলছে না। এবার রিদান মোহকে নিজের দিকে ফিরিয়ে বলে ওঠে, জানি ভুল হয়ে গিয়েছে, কাজে যাবে তোমায় বড্ড অবহেলা করে ফেলেছি, সত্যি সরি। এবার মোহ রিদানের দিকে তাকিয়ে বলে ওঠে, দূরত্ব কি ভালোবাসা বাড়ায়, নাকি চলে যাওয়ার বাহানা বানায়? রিদান মোহের দিকে বেশ কিছু সময় অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকার পর ঠোঁটে আলতো হাসি ফুটিয়ে ওঠে মোহের। কপালে একটি চুমু এঁকে দেয়। অতঃপর কপালে কপাল ঠেকিয়ে বলতে শুরু করে, দূরত্বটা সাময়িক সময়ের জন্য হলে তা ভালোবাসা বাড়ায়, কারণ সেই সময়টায় আমরা অনুভব করতে পারি মানুষটা আমাদের জীবনে কতটা জায়গা দখল করে আছে। ওই সময়টায় আমরা অনুভব করি তাকে কতটা প্রয়োজন আমাদের। তাই ওই সময়টাই যথেষ্ট হয় বোঝার জন্য মানুষটাকে কতটা ভালোবাসি আমরা। কিন্তু যদি দূরত্বটা অধিক সময়ের জন্য হয় তবে তা দূরে যাওয়ার বাহানা বানায়, কারণ অনেকটা সময় তাকে ছাড়া থাকতে থাকতে আমরা ওই মানুষটাকে ছাড়াই বাঁচতে অভ্যস্ত হয়ে যাই। যখন তাকে খুব করে চাই কিন্তু পাই না, অথবা যখন খুব করে তার প্রয়োজনটা অনুভব করি কিন্তু সে উপস্থিত থাকে না, তখন নিজেই নিজেদের প্রয়োজনটা অনুভব করা শিখে যাই। আস্তে আস্তে ওই মানুষটাকে ছাড়াই জীবনটাকে সাজিয়ে নিই। কথাটি শেষ করে রিদান মোহের দিকে তাকায়। মেয়েটি তার দিকেই তাকিয়ে আছে। বেশ কিছু সময় নীরব দৃষ্টিতে রিদানের দিকে তাকিয়ে থাকার পর মোহ রিদানকে জড়িয়ে ধরে শক্ত করে, যেন ছেড়ে দিলেই রিদান চলে যাবে। এরপর কোথাও গেলে এমন অবহেলা আর করবেন না আমায়। প্রতিদিন অন্তত একটিবার কল দিবেন। সেই সাথে ওয়াদা করেন আমাদের মাঝে এমন দূরত্ব কখনো আসতে দেবেন না যা আমাদের আলাদা আলাদা একা বাঁচতে শিখিয়ে দেয়। মোহের কথা শুনে রিদানের ঠোঁটে হাসি ফুটে ওঠে। এ এক তৃপ্তির হাসি। সে মোহের মুখটি উঠিয়ে মোহের ঠোঁটটি নিজের আয়ত্তে নিয়ে নেয়। বেশ কিছু সময় পর মোহকে ছেড়ে মোহর ঠোঁটের আশেপাশে আলতো করে কয়েকটা চুমু দিয়ে মোহকে জড়িয়ে ধরে। এভাবেই দুজন পাড়ি জমায় ঘুমের রাজ্যে। একাকিত্বটা মানুষের ভয়ঙ্কর শত্রু।
এর কোনো দৈহিক ভয়ঙ্কর রূপ না থাকলেও এটি মানুষের ভেতরে ভয়ঙ্কর যন্ত্রণা তৈরি করতে সক্ষম। সময়ের সাথে সাথে এটি মানুষকে ভেতর দিয়ে শেষ করে দিতে থাকে। এই একাকিত্বটাই তো হাজারো মানুষের আত্মহারার কারণ, আবার অনেকের খারাপ পথে যাওয়ার কারণ। একাকিত্বটা মানুষের মাঝে তৈরি করে জীবনের প্রতি এক তীব্র তৃষ্ণা। হাজারো ব্যস্ততার মাঝেও কপালের ঘামটি মুছে দেওয়ার জন্য একটি ভালোবাসার হাতের প্রয়োজন প্রতিটি মানুষেরই হয়। একটি সঙ্গী খুব প্রয়োজন হয় প্রতিটি মানুষের, শুধু শারীরিক চাহিদা মেটাতে নয়, বরং মানসিক তৃপ্তি মেটাতেও। এই প্রয়োজনটি বয়সের সাথে সাথে বাড়তে থাকে। বয়স বাড়ার সাথে সাথে মানুষের ব্যস্ততা কমতে থাকে, দায়িত্ব কমতে থাকে, সেই সাথে বাড়তে থাকে মন খুলে কথা বলার ইচ্ছেটা। বয়সের সাথে মানুষ মানসিকভাবে অনেকটা দুর্বল হয়ে পড়ে, তখন তার একজন আগলে রাখার মতো জীবনসঙ্গীর প্রয়োজন হয়। জীবনের 12টি বছর এই একাকিত্বটাই বয়ে বেড়াচ্ছেন আনিসা বেগম। 12 বছর আগে যখন তার স্বামী তাকে ত্যাগ করে, তখন দিয়ে শুরু হয় তার সংগ্রাম। জীবনে হোঁচট খেয়েছেন অনেকবার, সে সময় তাকে সামলে নেওয়ার সঙ্গী বলতে ছিল না কেউ। হাত ধরে তাকে সামলে নেওয়ার মতো একটি মানুষের অভাবটি খুব করে অনুভব করতেন তিনি, কিন্তু নিজেকে যথেষ্ট শক্ত রাখতেন তার দুটো মেয়ের কথা ভেবে। কিন্তু এখন তো মেয়েরাও যার যার মতো ভালো আছে। এ সময় আনিসা বেগমকে একাকিত্বরা যেন আরো বেশি করে পীড়া দিচ্ছে। সেই সাথে আনিসা বেগমের জীবনের প্রতি তৈরি হতে শুরু করেছে চরম বিস্মিত। সকালে একটি বইয়ে মুখ গুজে বসেছিলেন আনিসা বেগম। হঠাৎ ফোন বেজে ওঠায় তিনি বই রেখে ফোনটি তোলেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি ডক্টর ফেজ। ওহ, ভালো আছি। জি, আসলে একটি কাজে কল দিয়েছিলাম। তার আগে বলুন, শরীর ভালো তো? জি, আলহামদুলিল্লাহ। তা কিছু জরুরি কাজ ছিল কি? জি, আসলে আমার বোনের মেয়ের বিয়ের সামনে গায়ে হলুদি 3টি পর, অর্থাৎ 15 তারিখে করা হবে। আর গায়ে হলুদের সব মেয়েরা একই ডিজাইনের শাড়ি পরবে। মেয়েদের সংখ্যা 25। মা চাইছেন এই শাড়িগুলো আপনার দোকানে দিয়েই নিবে। আপত্তি আছে কি? জি না, এটাই তো আমার কাজ। দোয়া করি আপনার ভাগ্নের আগামী পথ চলা শুভ হোক। ধন্যবাদ। একটু পরেই আমি আর আমার পরিবারের কতজন আপনার দোকানে আসছি শাড়ি পছন্দ করতে। আচ্ছা, আমি তো এখন বাসায়। আশা করি আপনাদের আগে পৌঁছে যাব। বেরোচ্ছি যত দ্রুত সম্ভব। জি, তাড়াহুড়ার কিছু নেই, আপনি আস্তে ধীরে এসেন। আমরা না হয় ততক্ষণে শাড়ি দেখতে থাকবো। জি আচ্ছা, রাখছি। মোহের ঘুম ভাঙতেই দেখে রিদান এখনো ঘুমাচ্ছে। হঠাৎ রিদানের সেদিনের বলা কথাটি মনে পড়ে যায় মোহের। তাই সে আর বিছানা দিয়ে না উঠে বরং রিদানের বুকে মাথা রেখে শক্ত করে রিদানকে জড়িয়ে ধরে রিদানের গলার নিচের অংশে একটা চুমু খেয়ে আবারও ঘুমিয়ে যায়। ঘুমের মাঝেই মোহ তার চোখ জোড়ায় কারো ঠোঁটের স্পর্শ পায়। তারপর দুগালেও ঠোঁটের স্পর্শ পাওয়ায় মোহ চোখ খুলে তাকায়, দেখে রিদান ওর দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। মোহ কিছু বলে ওঠার আগেই রিদান মোহের ঠোঁট নিজের আয়ত্তের মাঝে নিয়ে নেয়। এভাবে কিছু সময় কাটাবার পর রিদান মোহের ঠোঁট ছেড়ে মোহের কানের কাছে মুখ নিয়ে বলে, ধন্যবাদ। মোহ বেশ বুঝতে পারে, না উঠে আবার ঘুমানোর জন্যই সে ধন্যবাদটি পেল। তার মানে রিদান তখন জেগেছিল। আপনি জেগেছিলেন? হুম, তোমার জড়িয়ে ধরায় ঘুম ভেঙে গিয়েছিল। বেশ লজ্জা পায় মোহ, উঠে যেতেও পারছে না, কারণ রিদান তার উপর উপুড় হয়ে শুয়ে আছে। সরুন, দেরি হয়ে যাচ্ছে। ঘুমন্ত অবস্থায় একদম বাচ্চাদের মতো লাগে তোমায়। বলে একটু হাসে মোহ। আচ্ছা, উঠুন প্লিজ। নো, আজ অফিস নাই। তাহলে সরুন, আমি উঠবো। উম, খিদে লেগেছে। বাহানা টোকা। মুখটা বাংলা 5-এর মতো করেই মোহের ওপর থেকে সরে যায় রিদান। মোহ ঠোঁটে হাসি ঝুলিয়ে উঠে ওয়াশরুমে চলে যায়। আনিসা বেগম দোকানে পৌঁছতেই দেখে ডক্টর ফেইজ ও তার মার সাথে দুটো যুবতী মেয়ে দাঁড়িয়ে শাড়ি দেখছে। আনিসা বেগম তাদের কাছে এগিয়ে যেয়ে কুশল বিনিময় করে, অতঃপর তাদের সকলকে উদ্দেশ্য করে প্রশ্ন করে,
শাড়ি কি পছন্দ হয়নি আপনাদের? না আন্টি, একটু ভালো লাগছে না। আচ্ছা, আমায় তোমার পছন্দটা বলো, সেই অনুযায়ী শাড়ি বের করছি। অতঃপর ফেওরি ও তার বান্ধবী নিজেদের পছন্দের বর্ণনা করে। আনিসা বেগম তাদের পছন্দ অনুযায়ী বেশ কিছু শাড়ি দেখায়, যার মাঝে একটা শাড়ি তাদের খুব পছন্দ হয়। অবশেষে যাওয়ার সময় ডক্টর ফেইজের মা আনিসা বেগমকে বিয়ে এবং হলুদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আবেদন করে এবং বিয়ের কার্ড দেন। অনেকটা অনুরোধের সুরে তিনি আনিসা বেগমকে বিয়েতে উপস্থিত হতে বলে বিদায় নিয়ে সবাইকে নিয়ে গাড়িতে গিয়ে বসেন। কিন্তু ডক্টর ফেইজ সবার সাথে না গিয়ে দাঁড়িয়ে থাকেন। সবাই গাড়িতে উঠতেই তিনি আনিসা বেগমকে উদ্দেশ্য করে বলেন, হলুদে এবং বিয়েতে আপনার উপস্থিতি কামনা করছি। আপনি আপনার মেয়ে জামাই নিয়ে এলে খুশি হব। জি আন্টি, এত করে বললো যে কথাটা ফেলতে পারছি না। ইনশাল্লাহ অবশ্যই জানাবো। ধন্যবাদ। একটি কথা বলতাম। জি বলুন। আপনার ওই শাড়িটা দেখতে বেশ লাগবে। হলুদ না, ওইটা পরেন। ডক্টর ফেইজের এমন অনাকাঙ্ক্ষিত প্রশংসাবাদে অস্বস্তি অনুভব করেন আনিসা বেগম। তবুও তা প্রকাশ না করে ঠোঁটে হাসি ফুটিয়ে সম্মতি জানান। ডক্টর ফেইজও আলতো হেসে গাড়িতে গিয়ে বসে পড়েন। বিকেল 4টে। মোহ ও রিদান বারান্দায় বসে গল্পে মগ্ন। গল্পের এক পর্যায়ে রিদান প্রশ্ন করে ওঠে। প্রশ্নটি শুনেই মুখ কালো হয়ে যায় মোহের। একদিনে তো সে একবারই পড়তে বসেছিল, তাও আধ ঘন্টার মতো। এটি শুনে রিদান রেগে যাবে না তো? মোহ আমতা আমতা করে বলে, বসেছিলাম আধা ঘন্টা। সরি, একটু গল্প করি। মন খারাপ করে মোহ বিছানায় বই খাতা নিয়ে বসে পড়ে। রিদান ঠিক মোহের পেছনে বসে পেছন থেকে মোহকে জড়িয়ে ধরে। মোহ মুচকি হেসে পড়া শুরু করে। মোহ জোরে জোরে পড়ছে, আর রিদান মোহের কাঁধে মাথা রেখে পড়া শুনছে। সেই সাথে ভুল হলে তা ধরিয়ে দিচ্ছে। প্রায় ৪৫ মিনিট অতিবাহিত হওয়ার পর মোহ উঠে বলে, শুনছেন, মাথা ব্যথা করছে। রিদান মোহের হাত থেকে বইটি নিয়ে মোহকে নিজের কোলে শুইয়ে এক হাতে মোহের মাথা টিপে দিতে থাকে, আর অপর হাতে মোহের বইটি ধরে মোহকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে, যেগুলোর উত্তর মোহ পারেনি। সেগুলো রিদান জোরে জোরে উচ্চারণ করে, আর তা শুনে রিদানের সাথে সাথে মোহও বারবার উচ্চারণ করে। এভাবে প্রশ্নের উত্তরগুলো মুখস্থ হয়ে যায় মোহের। এভাবে সন্ধ্যা 7:30 অবধি মোহকে পড়ায় রিদান। অতঃপর মোহকে অনুরোধে পড়া শেষ করে ওঠে তারা। মোহের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে রিদান। মেয়েটি মাত্র গোসল সেরে বেরিয়েছে। হালকা নীল কালারের শাড়ি পরেছে সে। চুল থেকে টুপটুপ করে পানি পড়ছে, যা সে আয়নার সামনে দাঁড়িয়ে মুছে চলেছে। শাড়ি ভেদ করে কোমরটা দৃশ্যমান। বেশ মোহনীয় লাগছে মোহকে। রিদান এক ঘোর লাগা দৃষ্টিতে বেশ কিছু সময় মোহকে দেখার পর এগিয়ে যায় মোহের দিকে। হাত বাড়িয়ে শুয়ে দেয় মোহের কোমর। ভিজে চুলে মুখ ডুবিয়ে হাতটি মোহের কোমর হতে পেট অব্দি আনে। মোহের পুরো শরীরে যেন বিদ্যুৎ বয়ে যাচ্ছে। রিদানের হাতটি খামচে ধরে সে। রিদান মোহের কানের কাছে মুখ নিয়ে যায়। এতে মোহের মাঝে শিহরণ বেড়ে যায়। হঠাৎ রিদান মোহের কানে একটি কামড় বসিয়ে দেয়। ব্যথায় মোহ আহ বলে দূরে সরে যায় রিদানের থেকে। রিদান একটি বাঁকা হাসি দিয়ে আবারও যে বিছানায় বসে পড়ে, আর মোহ তার কানে হাত দিয়ে বিড়বিড় করে বলতে থাকে, রাক্ষস, পচা ডিম, লেজ কাটা, টিকটিকি, সাদা বানর। এদিকে রিদান মোহের বিড়বিড় করা দেখে নিঃশব্দে হেসেই চলেছে। এসব বলার মাঝেই মোহের চোখ যায় রিদানের দিকে। ছেলেটি তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। এ দেখে মোহের রাগ যেন আরো বেড়ে যায়। মোহ বিছানার কাছে যেয়ে একটা বালিশ দিয়ে মারতে শুরু করে রিদানকে। মারার এক পর্যায়ে রিদান বালিশটি ধরে টান দিয়ে মোহকে নিজের একদম কাছে নিয়ে আসে। এতে মোহ একদম স্তব্ধ হয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে রিদানের দিকে। এর মাঝেই রিদান মোহের নাকেও কামড় বসিয়ে দেয়। ব্যাস, মোহের রাগ এখন সপ্তম আসমান ছুঁই ছুঁই। রাগের বশে সে কামড় বসিয়ে দেয় রিদানের গলায়, নিচের দিকটাই। এতটাই জোরে দেয় যে দাঁতের দাগ বসে জায়গাটা লাল হয়ে যায়। আর একটুর জন্য রক্ত বের হয়নি।
কিন্তু এমন কামড় দেওয়ার পরও রিদানের কোনো প্রতিক্রিয়া পেল না মোহ। এতে অবাক হয়ে মোহ তাকিয়ে থাকে রিদানের দিকে। রিদান বাঁকা হেসে মোহকে ছেড়ে আয়নার সামনে যেয়ে দাঁড়ায়। আয়নার দিকে তাকিয়ে দাগটিতে হাত বুলাতে বুলাতে বলে, আওয়ার ফার্স্ট লাভ বাইট। কথাটি শুনে প্রচণ্ড লজ্জা পায় মোহ। তাই সেখানে আর না দাঁড়িয়ে থেকে বেরিয়ে পড়ে রুম থেকে। বিকেল 5টা। আজ সন্ধ্যায় ডক্টর ফেইজের ভাগ্নি ফেওরির গায়ে হলুদ। আনিসা বেগম, মোহ, রিদান, তমা বেগম এবং রিয়াদ সাহেব যাবেন এই অনুষ্ঠানে। ডক্টর ফেইজ রিদানের ফ্যামিলির ডক্টর এবং রিয়াদ সাহেবের বেশ ভালো বন্ধু। তাই ডক্টর ফেইজ রিদানদের সবাইকে এ অনুষ্ঠানে শরিক হওয়ার আমন্ত্রণ করেছেন। অবশ্য আগে জানা না থাকলেও এখন ডক্টর ফেইজ মোহকে শুধু রিদানের স্ত্রী হিসেবে নয়, বরং মোহকে আনিসা বেগমের কন্যা তাও জানেন। সবাই প্রস্তুত হয়ে রওনা হয় কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে। আধ ঘন্টার মাঝে পৌঁছে যায় তারা। ডক্টর ফেইজ এবং তার মা দুজনে স্বাগতম জানিয়ে রিদানদের নিয়ে যায় কমিউনিটি সেন্টারের ভেতর। খুব সুন্দর করে সাজানো হয়েছে সবটা। ভেতরে প্রবেশ করার পর ডক্টর ফেইজের পরিবারের বেশ কয়েকজনের সাথে কুশলাদি বিনিময়ের পর্যায়ে মোহ রিদান ফেওরিদের সাথে আড্ডায় ব্যস্ত হয়ে পড়ে। রিয়াদ সাহেবও এবং তমা বেগমও ডক্টর ফেইজের মায়ের সাথে কথামগ্ন। আর আনিসা বেগম ঘুরে ঘুরে দেখছেন ডেকোরেশনগুলো। খুব সুন্দর সুন্দর ফুলের সমাবেশ, সেই সাথে জ্বলছে নানা রঙের লাইট। চমৎকারভাবে সাজানো হয়েছে জায়গাটি। দেখেই বোঝা যাচ্ছে অনেক টাকা খরচ করা হয়েছে। হঠাৎ ডক্টর ফেইজের ডাকে ধ্যান ভাঙে আনিসা বেগমের। কেমন আছেন? জি ভালো, আপনি? আলহামদুলিল্লাহ। তা কি করছেন একা একা? এই তো ঘুরে ঘুরে দেখছি। ভালো লাগছে না একা একা এভাবে? আসলে একাকিত্বটা কি আমার জীবনে সবথেকে বড় একটা অংশ না? দ্বিতীয় বিয়েটা করেননি কেন জানতে পারি? আসলে অল্প বয়সে স্বামীর থেকে প্রাপ্ত এমন একটা ধাক্কা সামলানোর সময়টিও পেলাম না। সম্মুখীন হতে হয়েছে বিভিন্ন সংগ্রামের। আমাদের সমাজের সম্পর্কে তো জানেনই। আচ্ছা, স্বামী ছাড়া না থাকলে কতটা অনিশ্চয়তা এবং অনিরাপত্তা জীবন কাটাতে হয় মহিলা মানুষের, তা বুঝেন নিশ্চয়। এত সবের মাঝে দুটি মেয়ে, নিরাপত্তার দায়িত্ব তো ছিলই। কোনো ছেলেকে বিশ্বাস করে বিয়ে করলো, সেই ছেলেটি আমার মেয়েদেরকে কোন নজরে দেখবে তাও ছিল না কোনো নিশ্চয়তা। তাই জন্য বিয়ে নিয়ে ভাবিনি। সবটাই ঠিক। 12টি বছর তো একাকিত্বটাই বয়ে বেড়াচ্ছি। আর কত? মানে? এখন তো আপনার মেয়েরাও যার যার মতো বেশ ভালো আছেন। তাহলে এখন তো ভেবে দেখতে পারেন। আপনি যা বলছেন তা কি বুঝে বলছেন? এই বয়সে বিয়ে? 2 মেয়েরে বিয়ে দিয়েছি, 2 দিন পর নানি হব। এমন সময় আপনি বলছেন আমি নিজে বিয়ে করব? বড্ড সেকেলের কথা বললেন আপনি। 2 মেয়ে বিয়ে দিয়েছেন, 2 দিন পর নানি হবেন, তাই বলে কি আপনার সুখে থাকার অধিকার নেই? দেখেন, মানুষের জীবনে একটাই অনেক, তো অন্যের কথা চিন্তা করে না। নিজের জীবনে 12টি বছর নষ্ট করেছেন। এখন অন্তত নিজের কথাটি ভাবুন। এই সময় একজনকে খুব প্রয়োজন আপনার, যে আপনার একাকিত্ব সঙ্গী হবে। এভাবে ধুকে ধুকে মরার চেয়ে একটু না হয় সমাজের বিরুদ্ধে যেই বাঁচতে শিখুন। কথাগুলো শুনে স্তব্ধ হয়ে গিয়েছেন আনিসা বেগম। ডক্টর ফেইজের কথাই তিনি যুক্তি খুঁজে পাচ্ছেন। সেই সাথে এক আশার আলো নিজের মাঝে সঞ্চারিত হওয়াটা অনুভব করতে পারছেন। কিন্তু তারপরেও সে আশার আলোকে নিভিয়ে তিনি বলে উঠলেন, দেখুন, এই বয়সে এগুলো মানায় না। কে করবে আমার মতন এমন একটা বুড়িকে বিয়ে? সেই সাথে আমাদের সমাজে এই স্বীকৃতি নেই। সমাজ তো মানুষের সৃষ্টি, একটা পরিবর্তনশীল। প্রথম কেউ একজন শুরু করে, পরে অন্যকেই তার অনুসরণ করে। ব্যাস, তৈরি হয়ে যায় সমাজে এক নতুন নিয়ম, রীতি, প্রথা। আর কি যেন বললেন? আপনি বুড়ি, আপনাকে দেখতে 35 বছরের বেশি নারী মনে হয় না। ডক্টর ফেইজের কথা কোনোটাই ফেলে দেওয়ার মতো নয়। আসলে সমাজ পরিবর্তনশীল। আমরা চাইলে আমাদের সমাজ পরিবর্তনে আনতে পারি। শুধু শুরুটা করতে হয় যে কোনো একজনের। এসব ভেবে আবারও আনিসা বেগম মনে জন্ম নিল এক আশার আলো। হয়তো সে আবার ভালো থাকতে আরম্ভ করতে পারবে। সবচেয়ে বড় কথা, হয়তো সে এই যন্ত্রণাময় একাকিত্ব থেকে বাঁচতে পারবে। এসব ভাবনা নিয়ে নিজেকে বের করে আনিসা বেগম ঠোঁটে আলতো হাসি ফুটিয়ে বলেন, আমার বয়স 40। আর এই বয়সে নিজেকে বুড়ি বলছেন?
তো কিশোরী বলা উচিত ছিল। হেসে বলে ওঠেন আনিসা বেগম। মন্দ বলেননি। আমার বয়স 47, কিন্তু নিজেকে 27 বছর বয়সের যুবক মনে হয় আমার। এ কথাটি শুনেই একটু শব্দ করে হেসে ওঠেন আনিসা বেগম। হাসার মাঝেই বলে ওঠেন, বেশ তো, তবে তো যুবকের বিয়ের বয়স হয়েছে। ঠিক বলেছেন, এখন পাত্রী রাজি হওয়ার অপেক্ষায়। তা পছন্দ আছে? জি। দেখতে পারি? অন্যদিকে জি, আচ্ছা। মোহরিদান অনেকটা সময় ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে এবং আশেপাশের মানুষদের দেখছে। হঠাৎ এক মেয়ে এসে রিদানের চোখ পেছন থেকে চেপে ধরে। আচমকা এমন হওয়াটা মোহ অবাক হয়ে তাকিয়ে দেখতে থাকে মেয়েটির কাজ। এদিকে রিদান মেয়েটির হাত স্পর্শ করে কিছুটা আন্দাজ করে বলে ওঠে, অন্তি, ঠিক কেমন আছো? রিদানের চোখ হতে হাত সরিয়ে। আলহামদুলিল্লাহ, তুই? অনেক ভালো। কতদিন পর দেখা। হ্যাঁ, লন্ডন দিয়ে এলি কবে? এই তো পরশু। চেয়েছিলাম তোমায় কল দিতে, কিন্তু এত ঝামেলা এখানে। বিয়ে বলে কথা। এমন আরো কথা হতে থাকে রিদান আর মেয়েটির মাঝে। মোহকে যেন ভুলেই গিয়েছে রিদান। এসব একটুও সহ্য হলো না মোহের। সে মন খারাপ করে সেখান দিয়ে সরে আনিসা বেগমের সাথে এসে দাঁড়ায়। আনিসা বেগমের সাথে দু চারটি কথা বললেও মোহের দৃষ্টি রিদানের দিকে। রিদান মেয়েটির সাথে এতটাই ব্যস্ত যে অন্যদিকে একটিবারের জন্যও দেখছে না সে। এভাবে প্রায় আধ ঘন্টার বেশি পার হওয়ার পর মোহ আর নিজেকে ধরে রাখতে পারল না। সে ছলছল চোখে রিদানের দিকে তাকিয়ে দেখে রিদান এখনও ওই মেয়ের সাথে বেশ হেসে হেসে কথা বলায় ব্যস্ত। এতটা সময়ের মাঝে একটিবারও মোহের খোঁজ করেনি সে। মোহ নিজের চোখের জল আটকাতে না পেরে এগিয়ে যায় নিজেদের গাড়ির দিকে। ড্রাইভারকে ডেকে রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। সারাটি রাস্তা কান্না করে বাড়ি পৌঁছে ফ্রেশ হয়ে তার মাকে মেসেজ করে দেয়। শরীর খারাপ থাকায় বাসায় চলে এসেছি, চিন্তা করো না। মেসেজটি দিয়েই ছাদে চলে আসে মোহ। আকাশের দিকে তাকিয়ে আছে সে ছলছল নয়নে। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে পিছনে ফিরে তাকায় মোহ। দেখে রিদান দাঁড়িয়ে আছে। এত জলদি কি করে এলো রিদান? এত সব না ভেবে মোহ রিদানের হাতটি কাঁধ দিয়ে সরিয়ে বলে ওঠে। কিছুটা সময় একা থাকতে চাই, প্লিজ। রিদান কিছু না বলে মোহকে পিছন থেকে জড়িয়ে ধরে। এবার মোহ নিজের রাগকে নিয়ন্ত্রণ রাখতে পারে না। এক ঝটকায় রিদানের থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। তারপর বেশ উঁচু আওয়াজেই বলে ওঠে, শুনতে পাচ্ছেন না একা থাকতে চাইছি আমি? কেন এসেছেন এখানে? কে আসতে বলেছে? অনুষ্ঠানের মেয়েটি কোথায়? এত জলদি কথা বলা শেষ আপনাদের? অন্তি আমার এক কাজিনের বউ, মোহ। ও আমার ছোট। আমি ওকে নিজের ছোট বোন হিসেবে যথেষ্ট ভালোবাসি। পুরো 3টা বছর পর ও দেশে ফিরেছে কিছু কাজের জন্য। ওখানে আরও 2 দিন থেকে আমার কাজিনটা আরও 2 দিন পর দেশে আসবে। জানি আমার ওভাবে একটি মেয়ের সাথে কথা বলাটা ভালো লাগেনি তোমার, কষ্ট পাচ্ছিলে তুমি। আর এটাই দেখার জন্য অন্তির সাথে অমন হেসে হেসে কথা বলছিলাম। আর আমার বউটা যে আমায় দেখে চলছিল তাও বুঝছিলাম। যখন দেখলাম বউ আমার কাঁদতে কাঁদতে বেরিয়ে যাচ্ছিল, তখন তার পিছু পিছু আমিও বেরিয়ে গেলাম। তো এতটা হিংসের কারণটা কি? নিজের কাজে বেশ লজ্জিত মোহ। সেই সাথে রিদানের করা প্রশ্নটি যেন মোহের লজ্জা কয়েক শতগুণ বাড়িয়ে দিল। মোহ নিচের দিকে তাকিয়ে বলে উঠল, বাঙালি মেয়েরা তার স্বামীর ভাগ কাউকে দেয় না। আচ্ছা, আর স্বামী জড়িয়ে ধরলে এক ঝটকায় তাকে দূরে সরিয়ে দেয়? এবার আর কোনো কথা না বলে মোহ শক্ত করে জড়িয়ে ধরল রিদানকে। রিদানের ঠোঁটে ফুটে ওঠে এক তৃপ্তিময় হাসি। মোহের কাঁধে মুখ রেখে মোহকে পেছন থেকে জড়িয়ে দাঁড়িয়ে আছে রিদান। আকাশটা মেঘলা, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। ছাদের কিনারায় চোখ বুজে একে অপরের সাথে লেপ্টে দাঁড়িয়ে ঠান্ডা বাতাস উপভোগ করছে তারা। বেশ কিছু সময় এভাবে কাটাবার পর রিদান মোহকে নিজের দিকে ফিরিয়ে মোহর কপালে একটি চুমু এঁকে দিয়ে কপালে কপাল ঠেকিয়ে দাঁড়ায়। উভয়ই নীরব দৃষ্টিতে একে অপরের চোখের গভীরতা মাপতে ব্যস্ত। হঠাৎ এমন সময়ে বৃষ্টি পড়তে শুরু করে। এটির জন্য তাদের মাঝে কেউই প্রস্তুত ছিল না। বৃষ্টিতে প্রায় আধ ঘন্টা ভেজা হয়ে গিয়েছে তারা। মোহ নিচে যাওয়ার জন্য এগিয়ে যেতে যেতে বলে ওঠে, চলুন, ভিজে যাচ্ছি তো। রিদান এক হ্যাঁচকা টানে মোহকে নিজের কাছে নিয়ে এসে শক্ত করে জড়িয়ে ধরে বলে, হোক না একটু বৃষ্টি বিলাস।
রিদানের কথায় মোহ আলতো হেসে রিদানকে জড়িয়ে ধরে। এভাবে অনেকটা সময় বৃষ্টি বিলাস করার পর মোহ রিদান কাক ভেজা হয়ে রুমে ফিরে আসে। কিন্তু বিপত্তি ঘটলো, ওয়াশরুমে কে আগে যাবে? মোহ চাইছে রিদান আগে যাক, না হয় ঠান্ডা লেগে যাবে। আবার রিদান চাইছে মোহ আগে যাক। তাদের ঝগড়া আরো জোরদার করতে আগমন ঘটে হাসির। দুজনে একই সাথে হাসি দেয়। ব্যাস, রিদান কোনো কথা না শুনেই জোর করে মোহকে ওয়াশরুমে ঢুকিয়ে দেয়। কিন্তু মোহ তাও দরজা খুলে রিদানকে অনুরোধ করতে থাকে আগে গোসল করতে, কিন্তু রিদান তা মানতে নারাজ। অবশেষে রিদানের মাথায় আসে গেস্ট রুমের কথা। রিদান কাপড় নিয়ে গেস্ট রুমে চলে যায়। কিছু সময় পর রিদান গোসল সেরে নিজের রুমে এসে দেখে মোহ নেই। তাই মোহকে খুঁজতে খুঁজতে রান্নাঘরে এসে দেখে মোহ রং চা তৈরি করছে। এখানে কি করছেন? চুল শুকিয়ে নিন না হয়, ঠান্ডা লেগে যাবে আপনার। মোহের কথার কোনো উত্তর না দিয়ে ঠোঁটে হাসি ফুটিয়ে রিদান চলে যায় নিজের রুমে। আর মোহ ব্যস্ত চায়ে বিভিন্ন মশলা দিতে। হঠাৎ হেয়ার ড্রায়ারের শব্দ কানে আসে মোহের। পেছনে তাকিয়ে দেখে রিদান সেটি হাতে নিয়ে তার দিকে এগিয়ে আসছে। মোহ অবাক চাহনি নিয়ে তাকিয়ে আছে রিদানের দিকে। তোমারই বর, পরে না হয় শান্তি মতো দেখে নিও। এখন কাজ করো, যাতে আমি শান্তিতে আমার বউয়ের চুলগুলো শুকিয়ে দিতে পারি। মোহ চোখ নামিয়ে লজ্জামাখা একটি হাসি দিয়ে আবারও আদা বাটতে আরম্ভ করে। আর রিদান যত্নের সহিত মোহের চুল শুকাতে ব্যস্ত হয়ে পড়ে। দিহান, তিশা, অরিন, তুরান ও রোশান বসে স্টাডি নিয়ে কিছু আলোচনা করছে ভার্সিটির ক্যাম্পাসে। তাদের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে, আর আল্লাহর রহমতে তাদের সবার পরীক্ষায় ভালো হচ্ছে। তাদের কথার মাঝেই তিশা বারংবার দেখে নিচ্ছে তার ভালোবাসাটাকে। হঠাৎ তিশার চোখ পড়ে এক মেয়ের দিকে। মেয়েটি এক দৃষ্টিতে তাকিয়ে আছে দিহানের দিকে। ব্যাস, তিশার রাগ আরও সপ্তম আসমান সুই সুই। তিশা চট করে উঠে দাঁড়িয়ে ও মেয়েটির সামনাসামনি দাঁড়িয়ে বেশ ভাব নিয়ে বলে ওঠে, ওই যে ওই ছেলেটা যার দিকে তুমি শকুনের দৃষ্টিতে তাকিয়েছিলে, সে আমার। হি ইজ অনলি মাইন। আর আমার জিনিসে চোখ দিলে চোখ উঠিয়ে নিতে বেশ ভালোই জানি। কত মেয়েদের শিক্ষা দিয়েছি তা না হয় একটু খোঁজ নিয়ে জেনে নিও। মেয়েটি ভয় ভয় দৃষ্টিতে তিশার দিকে একবার তাকিয়ে প্রস্থান করে। এতটি কথা শুনিয়েও যেন তিশা শান্তি পাচ্ছে না। মন মতো কয়েকটি থাপ্পড় বসিয়ে দিতে পারলে হয়তো শান্তি পেত সে। তাও নিজের রাগকে দমিয়ে নিজের স্থানে এসে বসতেই তুরান বলে ওঠে, কিরে তিশা, কি বললি মেয়েটিকে? মেয়েটি ভয় পেয়েছিল বোধহয় তোর কথায়। আরে তেমন কিছু না, বাদ দেও তো। অন্য এক কথা ছিল তোর সাথে। হ্যাঁ বলো। এক মেয়ে নাকি গতকাল দিহানকে প্রপোজ করছিল। কি? এটা তিশাকে বলার মতো কোনো কথা নয় নিশ্চয়ই। রাগী গলায় বলে ওঠে দিহান। চুপ কর তুই। তুরান মেয়েটার নাম কি? কিসে পড়ে? আমাদের ক্লাসে হওয়ার সম্ভাবনা তো নেই। 2 বর্ষণের ছাত্রী। এই যে এইমাত্র যার সাথে কথা বলে এলি, এই মেয়েটি। এবার যেন রাগ আর দমিয়ে রাখতে পারল না তিশা। সাথে সাথে উঠে গেল মেয়েটিকে খুঁজতে। তিশা উঠে যাওয়ার সাথে সাথে দিহানও উঠে গেল তিশার পেছন পেছন। এখন ওই মেয়েটার 12টা বাজিয়ে ছাড়বে তিশা। আমার মনে হয় তিশা দিহানকে ভালোবাসে। তোর এখনো শুধু মনেই হয়? আমরা তো নিশ্চিত। ওরা কি সম্পর্কে জড়িয়েছে? আরে না, দিহানের তো চিনিস, এসব একদম পছন্দ করে না। আমার মনে হয় দিহানও ভালোবাসে। সম্ভবই না। দিহান ভালোবাসে না শুনে মনে মনে বেশ খুশি হয় রোশান, কারণ তার রাস্তা পরিষ্কার। কিন্তু হঠাৎ রোশানের মনে পড়ে সেদিনের কথা, যখন তিশাকে নিয়ে অমন কথা বলাই দিহান তাকে থাপ্পড় মেরেছিল। কিন্তু কেন? তবে কি দিহানও ভালোবাসে? হলুদের শাড়িটা খুব সুন্দর হওয়ায় ফেরিয়ে যাচ্ছে বিয়ের শাড়িটিও আপনার দোকান থেকেই নিব। এই তো আমার জন্য খুশির খবর। ফেরি মায়ের জন্য আমি নিজে ডিজাইন সিলেক্ট করে দক্ষ লোকদের শাড়ি কাজ করাবো। বাহ, ধন্যবাদ। জি, ছোট একটি অনুরোধ আছে। জি বলেন। ফেরির নতুন পথ চলার সূচনা দিয়ে আমার দোয়া হিসাবে এই শাড়িটি আমি ফেরি মাকে দিতে চাই। আপন ভাবলে অবশ্যই দিবেন, এত অনুরোধ করার কি আছে?
ধন্যবাদ, তবে কাল ডিজাইন সিলেক্ট করার সময় আমি চাই ফেরিয়ে উপস্থিত থাকুক। ও কি আসতে পারবে? কখন? 4টা। জি পারবে। আচ্ছা, রাখছি তাহলে। কথা বলে বেশ খুশি খুশি লাগছে আনিসা বেগমের। তার দোকানের এমন সুনামে বেশ গর্ববোধ করছেন তিনি। সেই সাথে ভাবছেন ডক্টর ফেইজ ও তার পরিবারের মানুষ অনেক মিশুক। এতটা কম সময়ের মধ্যেই অনেকটা আপন করে নিয়েছে তারা আনিসা বেগমকে, যেন সেও তাদের আত্মীয়ের মাঝে কেউ। ঘড়িতে 11টা সুই সুই। অধীর আগ্রহের সাথে ফোনটি হাতে নিয়ে বসে আছে রিদি। 11টা বাজতেই কল চলে এলো মিহাদের। ঠোঁটে একটু হাসি ঝুলিয়ে ফোনটি রিসিভ করে সালাম দিয়েই রিদি। সালামের উত্তর দিয়ে মিহাদ বলতে শুরু করে, দ্বিতীয় দেখাটা কবে হচ্ছে আমাদের? জান না, বেগানা পুরুষদের সাথে দেখা করা নাজায়েজ। দেখা করতে চাইছো না? ওফো, শুধু নাজায়েজটাকে জায়েজ করতে চাইছি। মানে? মাথায় কি শুধু গোবরই আছে? কেন? নাজায়েজটাকে জায়েজ কিভাবে হবে? বিয়ে করে? কথাটি বলার সাথে সাথে ধমকে যায় মিহাদ। অবাক কণ্ঠস্বরে বলে ওঠে, বিয়ে করতে চাইছো? কিছু না বলেই ফোনটি কেটে দেয় রিদি। ছেলেটা আস্ত একটা বলদ, এভাবে প্রশ্ন করলে সে উত্তর দিবে কি করে? লজ্জা বলেও তো একটা জিনিস আছে। এদিকে মিহাদ নিজের খুশি ধরে রাখতে না পেরে শুরু করে দিল উড়াধুরা নাচ। অবশেষে নিজের খুশিটাকে দমিয়ে মায়ের কাছে যেয়ে দেখে তার মা ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। মাকে পাশ থেকে জড়িয়ে ধরে মিহাদ বলে ওঠে, মা, তোমার ভবিষ্যৎ বৌমাকে দেখতে চাও? কি বলিস, পছন্দ করেছিস নাকি কাউকে? হুম। সে কে? কোন মেয়ে? নাম কি? কিসে পড়ে? থামো, এত প্রশ্ন একসাথে। তুই বল আগে। আরে মেয়ের ছবি কই, দেখা তো। না, মেয়েকে তো তুমি তার বাসায় যেয়েই দেখবা। তার নাম রিদি, অনার্স 2য় বর্ষে পড়েছে। আচ্ছা বলো তো, তোমার কি আমার উপর বিশ্বাস আছে? অবশ্যই আছে। তবে প্লিজ বাবাকে বলে কালই ওদের বাসায় যেয়ে বিয়ের কথা বলে আসো না। লজ্জা করে না নিজের মাকে এগুলো বলতে? নির্লজ্জ কোথাকার। আমি তো নির্লজ্জ, কিন্তু আমার মা তো ভীষণ ভালো। তার মাঝে দয়া মায়া ভরা। আমায় সে হইছে, থাম। বলবে নে তোর বাবারে। আই লাভ ইউ মা। রিদানের কোলে মাথা রেখে শুয়ে শুয়ে বই পড়ছে মোহ। আর রিদান সে তো ব্যস্ত মোহের মাথা টিপে দিতে। পড়তে বসলে মেয়েটির শুরু হয়ে যায় হাজারো বাহানা। তার মাঝে অন্যতম হলো মাথা ব্যথা। রিদানও যত্নের সাথে মাথা টিপে দেয় মোহের। শুনছেন? বলো। ছাদে যাই? মাত্র 1 ঘন্টা হলো পড়তে বসেছো। ছাদে যেয়ে পড়ি। না, ওখানে পড়া হবে না। মন খারাপ হয়ে যায় মোহের। এ দেখে রিদান একটু মুচকি হাসি দিয়ে বলে, চলো। সাথে সাথে ঠোঁটে হাসি ফুটে ওঠে মোহর। চটজলদি উঠে বেরিয়ে যায় রুম থেকে ছাদের উদ্দেশ্যে। কারাগারে বন্দি কোনো আসামিও ছাড়া পেলে এতটা খুশি হয় না যতটা খুশি মোহের চেহারায় ফুটে উঠেছে। মেয়েটি খুশিতে বইগুলো ফেলে রেখে চলে গিয়েছে। মোহের কাছে রিদান একটু হেসে বইগুলো নিয়ে মোহের পিছু পিছু ছাদে চলে যায়। ছাদের দোলনাটাই রিদানের কোলে বসে পড়ছে মোহ। মাঝে মাঝে রিদান পড়া ধরছে, আবার পড়ার মাঝেই গল্পে মেতে উঠছে তারা। আজকাল রিদানকে ছাড়া পড়তেই বসে না মোহ। প্রতিদিন রিদান 4টায় অফিস থেকে এসে 4:30 থেকে মোহকে পড়ানো শুরু করে। মাঝে মাঝে খুব ক্লান্ত থাকে সে, কিন্তু মোহকে তা বুঝতে দেয় না। বরং পড়াটাকে যেন মোহ উপভোগ করে। তার জন্য সে পড়ার মাঝে মোহের সাথে বিভিন্ন গল্প এবং দুষ্টামিতে মেতে ওঠে। তুমি কি বোঝো না আমি তোমায় ভালোবাসি না? কথাটি শুনে থমকে যায় তিশা। নীরব দৃষ্টিতে তাকিয়ে আছে সে দিহানের দিকে। কি করতে যাচ্ছিলে তুমি? অন্য মেয়েদের যেমন ভয় দেখিয়ে কিংবা গায়ে হাত তুলে আমার থেকে দূরে থাকার জন্য বাধ্য করতে, অমনটি ওই মেয়ের সাথেও করতে যাচ্ছিলে? হ্যাঁ, কোন অধিকারে তুমি ওগুলো করলো? ভালোবাসার অধিকারে। বেহায়ামিরও একটা সীমা থাকা উচিত। আমি তোমাকে ভালোবাসি না, কোনো অধিকার নেই তোমার আমার উপর। ন্যূনতম আত্মসম্মান থাকলে আর কোনোদিন আমার কোনো বিষয়ে নাক গলাবে না।
আর আমার ওপর কোনোদিন অধিকার ফলাবে না। কথাটি শেষ করেই স্থান ত্যাগ করে দিহান। রাগে তার শরীর জ্বলে যাচ্ছে। একটা মেয়ে কতটা বেহায়া হলে বারবার ভালোবাসি না বলার পরেও অধিকার খাটাই, ভেবে পায় না দিহান। এদিকে তিশার অবাধ্য চোখের জলগুলো বিনা বিরতিতে বেয়ে চলছে। তিশা কাউকে কিছু না বলেই সোজা বাড়ি চলে যায়। এদিকে দিহানও বাড়ি চলে যায়। তাদের বন্ধুরা বেশ চিন্তায় পড়ে যায় দিহান ও তিশার এমন কাজে। পরদিন পরীক্ষা শেষে সবাই ক্যান্টিনে এসে বসে। দিহান তিশাও রয়েছে তাদের মাঝে, কিন্তু আজ একটিবারের জন্যও তিশা তাকায়নি দিহানের দিকে। দিহান এক দুবার তাকিয়েছিল, কিন্তু তিশা তার দিকে তাকায়নি। দিহান এক দুবার তাকিয়েছিল, কিন্তু তিশা তার দিকে তাকায়নি। দেখে অবাক হয় দিহান, কারণ আগে দিহান যখনই তিশার দিকে তাকাতো দেখতো মেয়েটি তার দিকেই তাকিয়ে আছে। তিশা, একটা গান শোনো না প্লিজ। হ্যাঁ হ্যাঁ, প্লিজ শোনা না। ওকে ইয়ার, এত রিকোয়েস্টের কি আছে? তোর নামেরই ভরসা করে তোরই দিলাম ছেড়ে, একবার হাইল ধইরা বৈশ্য গরু ভাঙা তরির পাড়ে রে, অকুল দড়িয়ার বুঝি কুল নাই রে, আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দড়িয়ার বুঝি কুল নাই রে। ভব নদীর তরঙ্গ দেখে প্রাণে লাগে ভয়, ও ভব নদীর তরঙ্গ দেখে প্রাণে লাগে ভয়, তোর নামেরই কলঙ্ক হবে যদি তোরে ডুবে যায়, তোর নামেরই কলঙ্ক হবে যদি তোরে ডুবে যায় রে, অকুল দড়িয়ার বুঝি কুল নাই রে, আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দড়িয়ার বুঝি কুল নাই রে, অকুল দড়িয়ার বুঝি কুল নাই রে, অকুল দড়িয়ার বুঝি কুল নাই রে। গানটি শেষ করার সাথে সাথে রোশন সহ সবাই তিশার সুনামে লেগে যায়। কিন্তু দিহান অবাক হয়ে যাচ্ছে তিশার পরিবর্তন দেখে। আগে গান গাইবার সময় তিশার প্রেমময় চোখ অপলকভাবে দেখে যেত তাকে, কিন্তু আজ তিশার চোখে প্রেম নেই, আছে লুকানো কিছু একটা। আজ আর তিশা অপলক দেখে চলছিল না তাকে। বাসায় মেহমান এসেছে বেশ কয়জন, সবাই মোহনার শাশুড়ির বান্ধবী। হুট করে চলে আসায় বিপত্তি ঘটল, তাদের নাস্তার ব্যবস্থা করাই। আরুষ কিছু জরুরি কাজে বাইরে গিয়েছে। এদিকে ঘরে মোহনা ও তার শাশুড়ি ব্যতীত আর কেউ নেই। মোহনার শাশুড়ি তো ব্যস্ত তার বান্ধবীদের সাথে গল্প করাই। একটিবারও সে ভাবছে না মোহনা কি করে এতগুলো মানুষের জন্য নাস্তা বানাবে। তার 7 মাস চলছে, পেটটা বেশ ভারী হয়েছে তার, নড়তেও বেশ কষ্ট হচ্ছে তার। তাও মোহনা তার শাশুড়িকে বিরক্ত না করে চুলায় নুডলস আর চা বসিয়ে দেয়। দাঁড়িয়ে থাকতেও কষ্ট হচ্ছে মোহনার, পাগুলো আগে থেকেই ব্যথায় ফুলেছিল তার। এখন এভাবে দাঁড়িয়ে থাকায় পায়ের ব্যথা বেড়েই চলেছে। সেই সাথে মোহনার শাশুড়ি তাড়া দিয়ে যাচ্ছে জলদি খাবার পরিবেশন করার জন্য। সন্ধে নামার আগের আকাশটার প্রেমিক আমি। এ সময় পরিবেশটা এক ঠান্ডা বাতাস ছেড়ে সবাইকে জানান দেয় যে এখন তারা সূর্যের তাপ হতে মুক্ত। আকাশের সে রংটা খুব করে টানে আমায়। ইচ্ছে হয় এক মুক্ত পাখির ন্যায় উড়ে চলি সে আসমানের বুকে, হাত দুটো প্রসারিত করে সারা গায়ে মেখে নিই সে তৃপ্তি মাখা বাতাস। মোহ আকাশের দিকে তাকিয়ে একাধারে কথাগুলো বলে চোখ বুজে নেয়। হঠাৎ নিজের কানে কারো গরম নিঃশ্বাস অনুভব করে মোহ, ঠোঁটে ফুটে তোলে আলতো হাসি। হৃদান মোহের কানে ছোট্ট এক চুমু দিয়ে বলে ওঠে, তোমার ইচ্ছেগুলো আমার। মোহের হাত দুটো নিজের হাতের মাঝে নিয়ে হৃদান আবারও বলে ওঠে, তোমার সবটা আমার আর আমার সবটা তোমার। তোমার স্বপ্ন ইচ্ছে সব পূরণ করার দায়িত্ব আমার। সাফল্যর পথে আমি তোমায় এগিয়ে যাওয়ার উৎসাহ দিব, আবার খারাপ পথ থেকে তোমাকে দূরে সরিয়ে রাখবো। স্বামীর মতো তোমায় আগলে রাখবো, আর প্রয়োজনে তোমায় শাসনও করব। প্রেমিকের মতো তোমায় ভালোবাসবো, বন্ধুর মতো তোমার সব কথা মনোযোগ দিয়ে শুনবো। না,
একদম আগে না, এক কদম পিছে না, তোমার সাথে কদমে কদম মিলিয়ে চলব। এটা ওয়াদা তোমার মিস্টার হাজব্যান্ডে। চোখ গড়িয়ে জল পড়ছে মোহের। নিজের অজান্তেই তার চোখ জলে ভরে উঠেছে। ওহ, এটা কোনো কষ্টের কান্না না, এটা অতি সুখের কান্না। মোহ নিজেকে ধরে রাখতে না পেরে রিদানকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আপনার মতো বর কখনোই আমার প্রাপ্য নয় রিদান। অনেক আগেই বলেছিলাম আপনি আমার জীবনের আল্লাহর দেয়া শ্রেষ্ঠ উপহার, যার যোগ্য আমি নই। এটুকু বলেই মোহ রিদানকে কিছু বলার সুযোগ না দিয়ে দৌড়ে রুমে চলে যায়। রিদান মোহের এমন কাজের কোনো কারণ না বুঝতে পেরে মোহের যাওয়ার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কিছু সময় বারান্দায় বসে রিদানও রুমে প্রবেশ করে। দেখে মোহ নামাজ পড়ছে, কিন্তু কোন ওয়াক্তের নামাজ? এখন তো নামাজের ওয়াক্ত নেই। রিদান বিছানায় যেয়ে বসে অপেক্ষা করতে থাকে মোহের নামাজ শেষ হওয়ার। বেশ কিছু সময় পর মোহের নামাজ শেষ হয়। মোহ জায়নামাজ গুছিয়ে রেখে আসতে রিদান বলে ওঠে, কোন ওয়াক্তের নামাজ ছিল? নফল। হঠাৎ? যখনই মনে হয় আল্লাহ আমায় এমন কিছু দান করেছেন যার আমি যোগ্য নই, অর্থাৎ খুব ভালো কিছু, তখন আমি 2 রাকাত নফল নামাজ পড়ে শুকরিয়া আদায় করি। আজ অবশ্য 10 রাকাত পড়েছি। বলেই মুচকি হাসি দিয়ে মোহর রুম ত্যাগ করে। এদিকে রিদানের ঠোঁটেও ফুটে ওঠে মনোমুগ্ধকর হাসি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। তা কোনো কাজ ছিল কি? কোনো কাজ ছাড়াই কি খবর নেওয়া যায় না? আমাদের সম্পর্কটা নিশ্চয় অমন নয়। তা কেমন? পেশাধারী। ব্যক্তিগত করা যায় না? মানে? কিছু না, আমরা চাইছি বিয়েটা আপনার বড় মেয়ে অর্থাৎ মোহনাও যেন শরিক হয়। আসলে ও অসুস্থ, আর আরুষ তো ওকে বিছানা দিয়েও নামতে দিতে চায় না এই সময়। জি বুঝতে পারছি, কিন্তু বিয়েতে আসলে ওরা কোনো প্রকার সমস্যা হবে না ইনশাল্লাহ, এটি নিশ্চয়তা দিচ্ছি। আচ্ছা, ওদের বলবো, আর ধন্যবাদ আপনাকে। ওদের সিদ্ধান্তটি জানাবেন আমায়। জি আচ্ছা, রাখছি। কলটি কেটেই আনিসা বেগম চিন্তায় পড়ে গেলেন। আজকাল ডক্টর ফেইজের আচরণ একদম স্বাভাবিক মনে হচ্ছে না তার। লোকটির হলোটা কি? আর এমন কথার মাধ্যমে সে কি বোঝাতে যাচ্ছে? ছি ছি অনি, তোর বাড়ি এতদিন পর এলাম আর তুই এগুলো খেতে দিলি আমাদের? আসলে অনি, কি এগুলো? এমন খাবার তো প্রতি সন্ধ্যা আমাদের কাজের লোকদের খাওয়াই। নুডলস আর চা? সিরিয়াসলি তোর বাসায় এসে আমাদের এগুলো খেতে হবে? মাত্র এ 2টি ফকিন্নি মার্কা খাবার খাইয়ে আমাদের আপ্যায়ন করবি? এসব উক্তি শুনে অনি বেগম যেন লজ্জায় মাটিতে মিশে যাচ্ছেন। ঠিকই তো বলেছে তার বান্ধবীরা। এতদিন পর বান্ধবীদের বাসায় এসে এসব খাবার খাবেন তারা। তাদের একটা স্ট্যাটাস আছে। এমন 2 আইটেম তাদের সামনে কি করে পরিবেশন করলো মোহনা? মোহনার উচিত ছিল 2-4 রকমের পিঠা আর কিছু চিকেন আইটেম তৈরি করা। নিজের রাগটাকে দমিয়ে দাঁতে দাঁত চেপে অনি বেগম বলে উঠলেন, এগুলো কি মোহনা? এই 2টো আইটেম মেহমানদের সামনে পরিবেশন করে আমায় অপমান কেন করলি? আমার ছেলের কি টাকার অভাব আছে নাকি যে বাসায় বাজারের অভাব হবে? কেন ভালো কিছু রাঁধলে না? অনি বেগমের বান্ধবীদের সব উক্তি শুনেই চোখে জলের ভিড় জমায় মোহনার চোখে। তার উপর শাশুড়ির কথাই আরও নিজের চোখের জল ধরে রাখতে পারল না। নিচের দিকে তাকিয়ে সামনে চোখের জল ফেলে চলেছে মোহনা। উত্তর দিচ্ছ না কেন? চেঁচিয়ে বলে ওঠে অনি বেগম। অনি বেগমের চিৎকারে কেঁপে ওঠে মোহনা। কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, মা, আমার পায়ে খুব ব্যথা। থামো, পোয়াতেই আমরাও হয়েছি। এরকম পা ব্যথা নিয়ে 7-8 জনের জন্য রান্না করেছি। মা প্লিজ, নিজের উদাহরণ সব জায়গায় টেনো না। হঠাৎ আরুষ উপস্থিত হয় রুমে। মেহমান আসার পর দরজা লাগাতে ভুলে গিয়েছিল অনি বেগম। আরুষ, তুই এসে শুরু করে দিলি বউয়ের উকালতি করা? মা,
মোহনা শারীরিকভাবে দুর্বল। এই অবস্থায় ডাক্তার ওকে কাজ বেশিরভাগ সময় বিশ্রাম করতে বলেছে। অতিরিক্ত শারীরিক চাপ ওর আর ওর বাচ্চার উভয়ের জন্যই ক্ষতিকর। কি বলতে চাচ্ছিস? আমি খাটাই তোর বউকে? মোহনাকে দিয়ে কোনো কাজ করাচ্ছ না তুমি। যা করছে ও সংসারের কাজই করেছে। বিয়ে করে এ বাড়িতে আসছে, তার শাশুড়ির সেবা করবে না? ঘরের কাজ, রান্নাবান্না এই তো করবে। এগুলো না করতে পারলে বিয়ে করে আসছে কেন? বিয়ে করে আমার বউ হয়ে আসছে, সে আমার বউ। তোমার মেয়েও এ ঘরের চাকরানি না? যখন সুস্থ থাকে তখন তো নিজের সংসারের কাজ করে। এখন যখন অসুস্থ, তখন কি তুমি তোমার মেয়ের কিছু দায়িত্ব নিজের কাজে নিতে পারো না মা? মা, তুমি কি পারো না মোহনাকে নিজের মেয়ের মতো দেখতে? এ মেয়েটি কিন্তু তোমার মায়েরই হবে। চোখ ছলছল করে ওঠে অনি বেগমের। সত্যি তো, তার ভুল রয়েছে। এ সংসারের দায়িত্ব মোহনা যা মেয়েটিকে সঠিকভাবে পালন করার চেষ্টা করে, কিন্তু ভুল হয়ে যায়। অনি বেগম চাইলেই পারেন মোহনাকে শিখিয়ে নিতে, মেয়েটির অসুস্থতার কিছু দায়িত্ব ভাগ করে নিতে। অনি বেগম নিশ্চুপভাবে এসব ভেবে চলেছেন। মোহ রিদান পাশাপাশি বসে আছে গাড়িতে। বিকেলে অফিস থেকে এসেই রিদান বেরিয়ে যায় মোহকে নিয়ে। মোহ এখনও জানে না কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তাকে, কিন্তু তা নিয়ে তার মাথা ব্যথা নেই। তার মিস্টার হাজব্যান্ড তাকে যেখানে নিয়ে যাক, মোহের পুরো বিশ্বাস আছে জায়গাটি অবশ্যই তার পছন্দ হবে। মোহ জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখে চলেছে। রাস্তার দুপাশে রয়েছে অসংখ্য গাছপালা, কিন্তু রাস্তাটা একদম পাকাপোক্ত। বেশ কিছু সময় পর তারা গন্তব্যে এসে পৌঁছায়। রিদান ও মোহ একই সাথে গাড়ি থেকে বেরিয়ে আসে। মোহ বের হয়ে চারিদিকে চোখ বুলিয়ে দেখে আশেপাশে বেশ কয়েকটি ছোট ছোট পাহাড় আছে। মোহের আশপাশটা দেখার মাঝে রিদান মোহের হাতটি ধরে। মোহ রিদানের দিকে তাকাতেই রিদান মুচকি হেসে পাহাড়ের ওপর দিয়ে এগোতে থাকে। মোহ বিনা প্রশ্নে রিদানের হাত ধরে তার কদমের সাথে কদম মিলিয়ে চলতে থাকে। পাহাড়ের চূড়ায় চোখ বুজে একে অপরের হাতের ওপর হাত রেখে শুয়ে আছে মোহ রিদান। পড়ন্ত বিকেল, নিশ্চুপ পরিবেশ, উপরে আকাশ আর নিচে ঘাস। এ সময়টা উপভোগ করার মতো। হঠাৎ রিদান উঠে দাঁড়িয়ে মোহকে দাঁড় করায়। মোহের দৃষ্টি রিদানের দিকে, আর রিদানের দৃষ্টিও আকাশপানে। আকাশের দিকে তাকিয়ে রিদান বলে ওঠে, হাতগুলোকে প্রসারিত করে সন্ধে নামার আগ মুহূর্তে এই ঠান্ডা বাতাসটি নিজের গায়ে মেখে নাও মোহ। রিদানের কথায় মোহ ঠোঁটে হাসি ফুটিয়ে দু হাতে প্রসারিত করে। একবার নিঃশ্বাস টেনে বেশ কিছু সময় পর তা ছাড়ছে। এমন বেশ কয়েকবার করার পর হঠাৎ নিজের পেটে রিদানের হাতের স্পর্শ পায় মোহ। রিদানের হাতটি নিজের পেটে আরেকটু চেপে ধরে মোহ। নিজেকে আকাশে উড়ন্ত এক মুক্ত পাখির ন্যায় মনে হচ্ছে রিদান, যেখানে আমি অনায়াসে নির্মল বাতাস নিজের মাঝে ধারণ করতে পারছি ও আকাশটাকে অনুভব করতে পারছি। নিচে তাকালে অসংখ্য মানুষের চলাচল দেখতে পারছি। এগুলো বলে মোহ রিদানের দিকে ফেরে। রিদানের চোখের দিকে বেশ কিছু সময় তাকিয়ে থাকার পর মোহ বলে ওঠে, কি করে আপনার শুকরিয়া আদায় করতে সক্ষম হব আমি? চুপ, বলেছিলাম না তোমার ইচ্ছেগুলো আমার, তোমার সব ইচ্ছে স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমার। উত্তরে মোহ কিছু না বলে ঠোঁটে হাসি নিয়ে নীরব দৃষ্টিতে দেখে চলছে রিদানকে। রিদান মোহের কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিলিয়ে আবারও বলে ওঠে, একবার না হয় 10 রাকাত নফল নামাজ পড়ে নিও। রিদানের কথায় মোহ কিছু না বলে ধীরে ধীরে রিদানের ঠোঁটের দিকে এগিয়ে আলতো করে রিদানের ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে আস্তে করে বলে ওঠে, 10 রাকাত কম হয়ে যাবে না? রিদান এক ঘোর লাগা দৃষ্টিতে মোহনাকে দেখে নিয়ে মোহের ঠোঁট নিজের আয়ত্তে নিয়ে নেয়। এভাবেই একে অপরের মাঝে হারিয়ে যায় তারা। রিদির বাসায় কথা বলে গিয়েছেন মেহাদের বাবা মা, কিন্তু রিদির পরিবার এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। রাতে রিদি, দিহান ও তাদের বাবা মা রিদির রুমে বসে আছে। আমার মনে হয় মিহাদ ছেলেটা ভালো। তোমার মনে হয় কিছু যায় আসে না।
একদম নিশ্চিন্ত হতে হবে। বাবা, মিহাদ ভালো ছেলে। তুই কি করে জানিস? আসলে বাবা, আমি আগে থেকেই মিহাদকে চিনি। ঠাস করে একটা থাপ্পড় মারলো রিদির গালে। রিদির মা থাপ্পড়টি মেরেছেন। আহা দিহানের মা, কি করছো? কিছু না জেনে গায়ে হাত তুলছো কেন? তো কি করব? এক বেগানা পুরুষ কিভাবে চেনে ওকে? আর সে ছেলে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে ওর জন্য। বুঝতে পারছো নিশ্চয়ই ওদের। মা, এমন কিছু না। মা প্লিজ, রিধির কোনো দোষ নেই, ওকে কেন বকে যাচ্ছ? ও প্রেম করেনি। প্রথম দিকে মিহাদ ভাইয়া ওকে কল দিয়ে ডিস্টার্ব করতো। এটি জানার পর আমি ভাইয়ার সম্পর্কে খোঁজ নেই। জানি ভাইয়া খুবই ভালো একটা ছেলে, সবাই তার সুনাম করছে। তাই আমি আর ভাইয়া বাধা দেইনি রিদিকে কল দিতে, কারণ আমি চাইলাম ওদের মাঝে চেনা জানাটা বাড়ুক, আর রিদির তাকে ভালো লাগলে ওদের বিয়েটা হোক। ঠাস। দিহানের গালেও থাপ্পড় মারলো, কিন্তু এ থাপ্পড়টা দিয়েছে দিহানের বাবা। ছেলে ভালো দেখে বোনকে পাপ কাজ করতে উৎসাহিত করাটা তোমার দায়িত্ব ছিল। ব্যাপারটা আমাদেরও জানাতে পারতে, আমরাও দেখে শুনে বিয়ে দিয়ে দিতাম। তোমরা দুজনে আমাদের থেকে ব্যাপারটি লুকিয়ে ভুল করেছো, সেই সাথে আমাদের কষ্ট দিয়েছো। আমরা ছোটবেলা দিয়েই তোমাদের সকল আবদার মেনেছি, তোমাদের মতামতকে যথেষ্ট গুরুত্ব দিয়েছি। এরপর কি এটা আমাদের প্রাপ্য ছিল? আমাদের ক্ষমা করে দাও বাবা, আমরা বুঝিনি এ নিয়ে তোমরা এতটা কষ্ট পাবে। বাবা, আমি মিহাদকে আগে পছন্দ করতাম না, কিন্তু ওর মাঝে কিছু কিছু জিনিস দেখে আমার ওকে ভালো লেগে যায়। তারপরেই ওকে বিয়ের প্রস্তাব নিয়ে আসতে বলি। আমি কোনো নোংরামি করিনি। কাঁদতে কাঁদতে বলে ওঠে রিদি। আর তোর কথা বিশ্বাস করতে হবে আমাদের। আহা দিহানে মা, থামো। আমার পুরো বিশ্বাস আছে আমার মেয়ের উপর। তাকে আমি যা শিখিয়েছি তা সে কখনোই বলবে না। বাবার এমন উক্তি শুনে রিদি দৌড়ে যে তার বাবাকে জড়িয়ে ধরে। রিদির বাবাও পরম স্নেহের সাথে মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন। তারপর দিহানকে উদ্দেশ্য করে বলে ওঠে, কিরে ভবিষ্যৎ বান্দর টিমের আব্বা, ভবিষ্যৎ দুলাভাই ঠিকঠাকভাবে খবর নিয়েছিলি? ছেলে ভালো তো? জি আব্বা, এ বিষয়ে নিশ্চিন্তে থাকেন। ড্রয়িং রুমে বসে চায়ে চুমুক দিতে দিতে টিভি দেখছেন অনি বেগম। মোহনা ভয়ে ভয়ে তার শাশুড়ির কাছে এসে দাঁড়িয়ে বলে ওঠে, মা, আজ কি রাঁধবো? তোমায় রাঁধতে হবে না। মা, প্লিজ রাগ করে থাকবেন না, আমি রাঁধবো, আপনি শুধু হুকুম করেন। আমাকে কি দজ্জাল শাশুড়ি মনে হয় তোমার? অবশ্যই নয় মা। খুব কাজ করাই তোমায় দিয়ে। না মা। অত্যাচার করি তোমায়? না মা, দয়া করে আরুষের কথাগুলো মনে গেঁথে নেবেন না। ও কিছু না বুঝে কথাগুলো বলে ফেলেছে। এতক্ষণ বেশ গম্ভীর গলায় কথাগুলো বলছিল অনি বেগম। এবার তিনি উঠে মোহনার সামনাসামনি দাঁড়িয়ে বলে ওঠে, আমি কোনো সিরিয়ালের শাশুড়ি নই যে কিনা নিজের ছেলের বউর সাথে হিংসা করব বা কুটনামি করব। আমি শুধু এইটুকু চাই যে তোমার সংসারের দায়িত্বগুলো তুমি বোঝো এবং তা সঠিকভাবে পালন করো। ভদ্রতা, শালীনতা রক্ষা এবং এই বাড়ির বউ হিসেবে এ বাড়ির সম্মান রক্ষা করা উচিত তোমার। সেই সাথে শ্বশুর শাশুড়ির সেবা করাও তোমার দায়িত্ব। ঠিক বলেছি? জি মা। কিন্তু কাল আরুষের কথাটি ঠিক ছিল। যেহেতু তুমি অসুস্থ, তাই বড় হিসেবে আমার উচিত তোমাকে সাহায্য করা। বড় হিসেবে কেন মা? মা হিসেবে কেন নয়? এ কথার উত্তরে কিছু বলে না অনি বেগম। সে নীরব দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে আছে। মোহনা আবারও বলতে শুরু করে, মা, এ সংসারটা আমার কিভাবে হলো? বিয়ের পর স্বামীর সব স্ত্রীর হয়, সেই হিসাবেই তো। তাহলে স্বামীর মা স্ত্রীর মা হবে না কেন? আমি আপনাকে নিজের মাই মনে করি, সে আপনি আমায় মেয়ে মনে করুন বা নাই করুন। এবার অনি বেগম ঠোঁটে হাসি ফুটিয়ে মোহনার কপালে একটা চুমু দিয়ে বলে ওঠে, পায়ে ব্যথা আছে? জি। রুমে যাও, আমি রসুন আর তেল গরম করে আনছি। না মা। অনি বেগম চোখ গরম দেখাতেই মোহনা কিছু না বলে মাথা নিচু করে এগিয়ে যায় নিজের রুমের দিকে। মোহনার ভয় পাওয়া দেখে মুচকি হাসেন অনি বেগম। রিদানের বুকে মাথা রেখে শুয়ে আছে মোহ, আর রিদান মোহের চুলগুলো নিয়ে খেলায় ব্যস্ত। হঠাৎ মোহ বলে ওঠে, আচ্ছা, আমি যদি না থাকি
তাহলে আপনার খারাপ লাগবে? না, থাকুন মানে? যদি কিছুদিনের জন্য কোথাও বেড়াতে যাই? আমি হিনা কোথাও যাবে না তুমি। যদি এমন কোথাও যাই যেখানে আপনি যেতে পারবেন না? আমি যেতে না পারলে তোমাকেও যেতে দিব না। যদি আমি আর কিছু বলতে পারে না মোহ। রিদান মোহকে বিছানায় ফেলে মোহের উপর নিজের ভর ছেড়ে মোহের ঠোঁট নিজের আয়ত্তে নিয়ে নেয়। বেশ কিছু সময় চুমু দেওয়ার পর মোহের ঠোঁট কামড়ে বসিয়ে তারপর ঠোঁট ছেড়ে মোহের কপালে কপাল ঠেকিয়ে বলে ওঠে, একদম বাজে বকবে না। আজ ফেব্রুয়ারির বিয়ে। মোহনা, আরুষ, মোহ, রিদান, তমা বেগম, রিয়াদ সাহেব ও আনিসা বেগম সবাই সন্ধ্যার মাঝে পৌঁছে যায় কমিউনিটি সেন্টারে। ডক্টর ফেইজ ও তার মা ফেব্রুয়ারির মা তাদেরকে স্বাগতম জানায়। পুরো সেন্টারটায় বিন্দু পরিমাণ কোলাহল নেই। কমিউনিটি সেন্টারটি বেশ বড়, প্রায় 100 জন মানুষের মতো গেস্ট আছে, আর সবাই নিজের মতো করে অনুষ্ঠানটি উপভোগ করছে। হলুদের সাজানোটার থেকে বিয়ের সাজানোটা অনেক গুণ বেশি সুন্দর। পুরো কমিউনিটি সেন্টারে লাল, নীল, সবুজ কালারের লাইট জ্বলছে, তাই পুরো সেন্টারটি তেমন আলোকিত নয়। সেই সাথে স্লো মিউজিক চলছে। পরিবেশটা মনোমুগ্ধকর। বর বউ বসে আছে স্টেজে, সেখানে অবশ্য অনেক আলো। ক্যামেরাম্যানরা ঘিরে রেখেছে স্টেজটা। নানা ভঙ্গিতে ছবি তোলায় ব্যস্ত তারা। আত্মীয়রা একে একে স্টেজে যেয়ে বর বউয়ের সাথে ছবি তুলে আসছে। এসব দেখে চলছে আনিসা বেগম। বেশ ভালো লাগছে তার এমন পরিবেশ। বিয়ে বাড়িতেও যে এতটা শান্তিপূর্ণ পরিবেশ থাকা সম্ভব তা তিনি এখানে এসে জেনেছেন। না হয় হয়তো তার জানাই হতো না, কারণ বাংলাদেশের প্রতিটি বিয়েতেই লাউড মিউজিক দিয়ে কানের পর্দা ফাটাবার মতো অবস্থা উৎপন্ন হয়। এক গোল টেবিল ঘিরে উপস্থিত 8 চেয়ারের মাঝে 7টি চেয়ার দখল করে বসে আছে মোহরিদান, মোহনা, আরুষ, তমা বেগম ও রিয়াদ সাহেব। সবাই বিভিন্ন গল্পে মেতে উঠেছে। হঠাৎ 8ম চেয়ারটিতে শূন্যতা পূরণ করে সেখানে জায়গা করে নিলেন ডক্টর ফেইজ। আপনাদের গল্প অংশ নিতে পারি? অবশ্যই। রিয়াদ সাহেব বলে ওঠেন। সবাই হাসি মুখে সম্মতি দেয়। তবে এই যে সুন্দরী, কি আপনার মেয়ে মোহনা? ডক্টর ফেইজ আনিসা বেগমকে প্রশ্নটি করেন। জি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম মা। তা মানতে হবে, দুই মেয়ে মায়ের মতোই সুন্দরী হয়েছে। হেসে কথাটি বলে ওঠে ডক্টর ফেইজ। একথাই সবার সাথে হেসে দেয়, কিন্তু আনিসা বেগম বেশ লজ্জা পায়। হাসি হাসি মুখেই রিয়াদ সাহেব বলে ওঠেন, ঠিক বলেছিস ফেজ, বিয়ান যেমন সুন্দর তার মেয়েটিও একদম তার মতো হয়েছে। আপনারা তো আম্মুকে এ বয়সে দেখে এ কথা বলছেন। নানু বলে আম্মু যখন কিশোরী ছিল তখন নাকি ছেলেরা লাইন দিয়ে বিয়ের প্রস্তাব পাঠাতো। বাহ বেআইন সাহেবা, তো তবে সময়কালে বেশ কয়েকজন ছেলেকে নিজের পেছন পেছন ঘুরিয়েছেন। এখনও কম সুন্দরী নন তিনি। তা লাইনে কেউ আছে নাকি? হাসি মুখেই আনিসা বেগমকে উদ্দেশ্য করে বলে ওঠেন ডক্টর ফেইজ। এসব উক্তি শুনে আনিসা বেগম লজ্জায় লাল হয়ে আছেন। তিনি যেন কিছু বলতেই পারছেন না। লজ্জায় তিনি নিচের দিকে তাকিয়ে আছেন। তার এমন লজ্জা মাখা মুখটা দেখে সবাই আরেক দফা হেসে উঠল। এভাবেই বিভিন্ন হাসি মশকরার মাঝে অনেকটা সময় কেটে গেল। কিন্তু এসবের মাঝেই রিদান বেশ গভীরভাবে পর্যবেক্ষণ করে চলেছেন ডক্টর ফেইজকে। ডক্টর ফেইজের আনিসা বেগমের দিকে তাকানোর সে চায়নি কথার মাঝে আনিসা বেগমের সুনাম করা এসবের কিছু দৃষ্টি এড়ায়নি রিদানের। ঘনিয়ে এলো বিদায় বেলা। বেশ কিছু সংখ্যক মানুষ বিদায় নিয়ে চলেও গিয়েছে, অনেকে আবার বিদায় নিচ্ছে। সেই সাথে মোহরা ও বিদায় নিতে এগিয়ে যায় ডক্টর ফেইজের মায়ের কাছে। একে একে সবার থেকে বিদায় নিয়ে উপস্থিত হয় তারা ডক্টর ফেইজের কাছে। এখনই চলে যাবেন? ফেয়ারির বিদায় পর্যন্ত না হয় থাকেন? না রে ফেজ, প্রচুর ক্লান্ত, আর থাকা সম্ভব নয়। তুই তো ক্লান্ত হবি, বুড়ো হচ্ছিস বলে কথা। সে আমি একা নই, তুইও হয়েছিস।
দেখ তো আমরা কোথাও ক্লান্তি ভাবটা দেখছিস কিনা। আমি এখনো যুবক আছি। কথাটি বলেই তিনি তাকান আনিসা বেগমের দিকে। চোখে চোখ পড়তেই আনিসা বেগম দৃষ্টি নামিয়ে নেন, কেননা যেন আজ খুব লজ্জা পাচ্ছেন তিনি ডক্টর ফেইজের চাহনিতে।